তুই যদি আগামী 5 মিনিটের মধ্যে আমার হাত ধরে বৃষ্টিতে না নাচিস, তবে কাল সকালে দেখা করতে আসা ওই পাত্রকে আমি সোজা হ্যাঁ বলে দেব। অর্ক চমকে উঠে সৃজিতার দিকে তাকালো। তার চোখের পলক স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। বাইরে তখন শ্রাবণের আকস্মিক তাণ্ডব শুরু হয়েছে। কালচে নীল মেঘে ছেয়ে গেছে পুরো আকাশ। ছাদে ওঠা দরজার সামনে দাঁড়িয়ে আছে সৃজিতা। তার পরনে একটা গাঢ় লাল রঙের সুতির শাড়ি, তাতে সাদা ছোট ছোট নকশা আঁকা। গায়ে জড়িয়ে আছে একটা সাধারণ সাদা ব্লাউজ, আর খোলা চুলগুলো বাতাসের ঝাপটায় এলোমেলো হয়ে পিঠময় ছড়িয়ে পড়ছে। এই মুষলধারার বৃষ্টির মধ্যে তার মুখে ফুটেছিল এক অদ্ভুত জেদ আর একরাশ অবুঝ হাসির আলো। অর্ক এক পা পিছিয়ে গিয়ে বলল, সৃজু, তুই পাগল হয়ে গেছিস। এভাবে ভিজলে কালকেই তোর তীব্র জ্বর আসবে। আর তাছাড়া পাত্র দেখার আগের দিন কেউ এভাবে ছাদে এসে বৃষ্টিতে ভিজতে ভিজতে নাচার বায়না করে নাকি? সৃজিতা কোনো কথা শুনল না। সে ঝড়ের বেগে এগিয়ে এসে অর্কের হাতটা চেপে ধরল। অর্ক শান্ত হয়ে দাঁড়িয়েছিল, যেন পৃথিবীর সমস্ত বিষাদ তার কাঁধে এসে ভর করেছে। কিন্তু সৃজিতা তাকে এক টানে ছাদের মাঝখানে খোলা আকাশের নিচে নিয়ে এলো। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো মুহূর্তের মধ্যে দুজনকে ভিজিয়ে একাকার করে দিচ্ছে। আজকে কোনো বাহানা চলবে না অর্ক। তুই ভালো করেই জানিস, ছোটবেলা থেকে বৃষ্টিতে তোর সাথে একবার নাচবার স্বপ্ন আমি দেখে এসেছি। আর তুই আজও সেই কাঠখোট্টা গম্ভীর মানুষটাই রয়ে গেলি। সৃজিতা তার একটা হাত আকাশের দিকে তুলে ধরল এবং অন্য হাত দিয়ে অর্কের আঙুল জড়িয়ে ধরল। বৃষ্টি তখন ছাদের মেঝেকে এক মায়াবী আয়নায় পরিণত করেছে। দূরে কাঠের লালচে বেড়ার ওপাশে ঝাপসা হয়ে আসা শহরের দৃশ্য যেন এক রঙিন ক্যানভাস। অর্ক আর নিজেকে সামলাতে পারল না। সৃজিতার ওই এক চিলতে হাসির কাছে তার সমস্ত গম্ভীরতা হেরে গেল। সে আলতো করে সৃজিতার হাত ধরে তাকে নিজের চারপাশে এক চক্কর ঘুরিয়ে নিল। সৃজিতার লাল শাড়ির আঁচলটা বাতাসে উঠতে গিয়ে বৃষ্টির জলে সিক্ত হয়ে নামল। কাল সত্যি সত্যি ওই ছেলে তোকে দেখতে আসছে, তাই না? অর্কের গলায় একটা সূক্ষ্ম হাহাকার ভেসে উঠল। সে সৃজিতাকে কাছে টেনে এনে তার চোখের দিকে তাকালো। সৃজিতা হালকা হেসে বলল, বাবা তো বেশ পছন্দ করেছেন। ছেলে নাকি খুব বড় চাকরি করে, বিদেশে থাকে। সব ঠিক থাকলে সামনের মাসে বিয়ে মনে হয়। কথাটা শুনে অর্কের বুকের ভিতর যেন হাজারটা কাজ একসঙ্গে ভেঙে গেল। তারা তো একে অপরকে ভালোবাসত, কিন্তু অর্কের আর্থিক অবস্থা তখনও ততটা গুছিয়ে ওঠেনি। তাই সে কখনো সাহস করে সৃজিতার বাবার সামনে গিয়ে দাঁড়াতে পারেনি। আজ যখন সৃজিতা এই সাজে তার সামনে এসে দাঁড়িয়েছে, তখন অর্কের মনে হচ্ছে এটি হয়তো তাদের শেষ দেখা, শেষ কোনো স্মৃতি তৈরি করার আকুল চেষ্টা। সৃজিতার হাত ধরে অর্ক এক অদ্ভুত তালে পা মেলাতে লাগলো। চারপাশে বৃষ্টির অঝোর ধারা, বজ্রপাতের হালকা আলো আর দুজনের নিঃশ্বাসের শব্দ। অর্ক সৃজিতার হাতের উপর নিজের হাতের বাঁধন আরো শক্ত করল, যেন এই মুহূর্তটাকে সময় থামিয়ে বন্দি করে রাখা যায়। তুই আমাকে আগে কেন বলিসনি সৃজু? অর্কের চোখ থেকে গড়িয়ে পড়া জলের ফোঁটার বৃষ্টির জল এক হয়ে মিশে যাচ্ছে। তুই যদি আমাকে আরেকটু সময় দিতিস, আমি নিজেকে প্রস্তুত করে নিতাম। তোর বাবার সামনে দাঁড়িয়ে তোকে চাওয়ার ক্ষমতা আমার হয়ে যেত। সৃজিতা থামল। সে অর্কের খুব কাছাকাছি এসে দাঁড়ালো। তার চোখে ছিল এক গভীর রহস্যময় অভিব্যক্তি। সে আলতো করে অর্কের ভেজা গালে হাত রাখল। সময় তো অনেক দিয়েছি অর্ক, কিন্তু তুই যে বড্ড বেশি ভীতু। ভেবেছিলিস তোর এই ভাঙাচোরা পরিস্থিতিতে তোকে ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব? অর্ক অবাক হয়ে বলল, মানে? তুই তো মাত্র বললি কাল পাত্র দেখা। সৃজিতা খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে যেন বৃষ্টির রিমঝিম সুরও হেরে যায়। সে দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে এসে সিঁড়ির পাশে থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে অর্কের হাতে দিল। কাগজটা খুলে দেখ, সৃজিতা ফিসফিস করে বলল।
অর্ক কম্পনরত হাতে ভেজা কাগজটি খুলল। সেটি ছিল একটি অফিসিয়াল ইন্টারভিউ নিয়োগপত্র। শুধু তাই নয়, তাতে লেখা ছিল যে অর্ক যে বহুজাতিক সংস্থায় ইন্টারভিউ দিয়েছিল সেখানে সে শীর্ষ পদে নির্বাচিত হয়েছে এবং তার পোস্টিং এই শহরে। অর্ক হতবাক হয়ে সৃজিতার দিকে তাকালো। তুই তুই এটা কোথায় পেলি? আর পাত্র দেখার বিষয়টা? সৃজিতা তার কপালে জমে থাকা জলবিন্দু আঙুল দিয়ে মুছে দিয়ে বলল, আজ সকালেই তোর এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা মাসি পেয়েছে। তুই বাড়ি ছিলি না বলে মাসি এই খবরটা প্রথম আমাকেই দিল। আর ব্যাস, আমার মাথায় দুষ্টু বুদ্ধি চলে এলো। যদিও কাল যে পাত্র আমাদের বাড়ি আসছে সেই ব্যাপারটা সত্যি। অর্ক যেন এক মুহূর্তের মধ্যে বাকরুদ্ধ হয়ে গেল। বুকের বাম পাশটাতে আবার সে তীব্র ব্যথা অনুভব করল সে। আবার ওকে তাজ্জব বানিয়ে সৃজিতা খেলখেলিয়ে হেসে বলল, উফ, তুই সত্যিই বোকা। আমার বাবা তোকে আগেই চিনতেন, আর উনি তোর এই নতুন চাকরির খবর পেয়েই কাল তোকে আর তোর পরিবারকে আনুষ্ঠানিকভাবে দুপুরের খাবারের নিমন্ত্রণ জানিয়েছেন। তো তুই আমার পাত্র হলি, তাই কিনা? অর্কের মাথার ভেতরে যেন সমস্ত মেঘ এক মুহূর্তে কেটে রোদের আলো ফুটে উঠল। সে বিশ্বাসই করতে পারছিল না যে যা শুনছে তা সত্য। তার মানে তুই পুরোটাই নাটক করছিলিস? অর্ক কিছুটা অবিশ্বাস্য চোখে তাকিয়ে জিজ্ঞেস করল। নাটক না করলে কি এই কাঠখোট্টা অর্ক সেন আমাকে এভাবে বৃষ্টিতে জড়িয়ে ধরে নাচতো? সৃজিতা দুষ্টুমির ভঙ্গিতে চোখ মারল। আমি চেয়েছিলাম এই বিশেষ খবরটা তোকে এমন ভাবে দিতে যেন সারা জীবন আমাদের এই দিনটার কথা মনে থাকে। এই লাল শাড়িটা তোর দেওয়া প্রথম উপহার ছিল, মনে আছে? ভেবেছিলাম যেদিন আমাদের সব বাধা কেটে যাবে সেদিনই এটা পরব। অর্ক আর কোনো কথা বলতে পারিনি। এক পরম আনন্দে তার বুক ভরে উঠল। সে সৃজিতার হাত দুটি আবার নিজের হাতের মুঠোয় নিল। এবার আর কোনো দ্বিধা ছিল না, কোনো হারানোর ভয় ছিল না ওর দুই চোখে। মুষলধারা বৃষ্টির মাঝে ছাদে ভেজা মেঝের উপর তারা আবার নাচতে শুরু করলো। আকাশে মেঘের ঘনঘটা তখনও কমেনি, বৃষ্টির ধারাও কমেনি, কিন্তু তাদের দুজনের জীবনে জমে থাকা সমস্ত অনিশ্চয়তার মেঘ তখন চিরতরে কেটে গেছে। লাল শাড়ির আঁচল উড়িয়ে সৃজিতা যখন অর্কর বুকে মাথা রাখল, তখন ভেজা আকাশ সাক্ষী হয়ে রইল এই প্রেমের গল্পের পূর্ণতা পাওয়ার মুহূর্তের। শেষ হলো আজকে ছোট্ট গল্প পূর্ণতা, কলমে পল্লবী সেনগুপ্ত।